হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নিরাম্বরের রোদ্দুরের হাতছানি, লিখনিতে বেলা শেখ, পর্ব সংখ্যা 14। মেঘলা আকাশ জ্বলে ওঠে ক্ষণে ক্ষণে, শব্দবিহীন বিদ্যুতের ঝলক রাতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বিদ্যুতের পরলোক গমনে পুরো গা আলো আঁধারিতে ডুবে। মেলায় দোকানপাট যেখানে বন্ধ করায় ব্যস্ত সকলে, সেখানেই যাত্রাপালায় তাঁবুতে সবে উদ্বোধন হলো। বিদ্যুতের অনুপস্থিতি থামাতে পারেনি। সারি সারি লণ্ঠনের সোনালি আলোয় আলোকিত যাত্রাপালার মঞ্চ, ঢাক, ঢোল, একতারা, হারমোনিয়াম সহ দেশীয় বিভিন্ন বাদ্যযন্ত্র বেজে চলছে। শিল্পী তার সুরেলার গলায় সুর তুলছে। বেশ এক 20 বছর রমণী নাচের মুদ্রা তুলছে দক্ষ ভঙ্গিতে। দর্শকের কেউ কেউ উপভোগ করছে তো কেউ বিরক্ত বোধ করছে। একদল কিশোর যুবককে দল তাঁবুর এক কোনায় জড়ো হয়ে সিগারেট টানছে আর দেশীয় পানি ভাগাভাগি করে ঢোকে ঢোকে গিলছে। নওরিজ মাহবুব বাজ পাখির ন্যায় ধারালো চাহনি কিশোর ছেলেদের উপরেই নিবদ্ধ। কি অবলীলায় ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যতদিন বুঝতে শিখবে এই ক্ষণিকের মোহ কেটে বেরোনোর জন্য ছটফট করবে, কিন্তু বেরোনোর পথ কাঁটায় কাঁটায় পরিপূর্ণ। ওরা তো পদভ্রষ্ট হয়ে ওদিকেই ঝুঁকছে। সঠিক সময়ে কড়া শাসন পেলে শুধরাবার চান্স আছে। ওদের দিকে নজর না দিয়ে ওদিকে চোখ রাখো রিজ। ওই যে কালো রুমাল মাথায় বেঁধে রাখা কিশোর ছেলেগুলোকে দেখছো? সাদমানের কথায় নওরিজ মঞ্চের বাম কোণের দিকে তাকায়। কিছু কিশোর ছেলে মাথায় কালো পট্টি বেঁধে নিয়েছে যেন সকলের ভিড়ে চিহ্নিত করা যায়। নওরিজ এগিয়ে যায় ধীরে গতিতে। কোনায় রোগা পটকা এক লোক ছেলেদের কানে কান পড়া দিচ্ছে, হাতে হাতে কিছু গুজে দিয়ে সাবধান করছে বারবার। তোমার হবু শ্বশুর মশাই রিজ, গলা খাকারি দিয়ে বলে সাদমান। নওরিজ চোখের রঙিন চশমা নাকের ডগায় নামিয়ে চোখ উল্টিয়ে চায়। সত্যিই তো, ওটা যে সালেহ চাচা। দৃষ্টি স্থির রেখে জবাব দেয়, আমি জানি যে এসবের ভালোভাবেই জড়িত। মন্টু মিয়ার সাথে গলায় গলায় ভাবনার ভালো কথা। মন্টু মিয়া কিন্তু দেখলাম না সাদমান ভাই। সাদমান নির্বিকার ভঙ্গিতে বলে, সে চুনোপুটির ন্যায় সে কিনারায় এসে বড়শির টোপ গিলবে। গভীর জলে মাছ সে, কাদা নিয়ে খেলবে, তবে গায়ে মাখার চান্স নেই বললেই চলে। চুনোপুটি ছেড়েছে তারাই রাজ করছে কিনারায়। তবে বাপেরও বাপ আছে রিজ, সেই বাপটাকে খুঁজে বের করতে হবে, যে এখানে আসার ভুল করবে না মোটেও। নওরিজ হুডির টুপিতে মাথা ঢেকে নেয়, বাঁকা হেসে বলে, সাদমান ভাই, ধারণা ভুল আপনার। রাবক বোদাল আশেপাশেই ঘুরছে, আমরা তাকে দেখছি কিন্তু চিনতে পারছি না। সাদমান প্রশ্ননিত্য চাহনি নিক্ষেপ করে। রিজ বাঁকা হেসে ভিড়ে হারিয়ে যায়। সাদমান কুঞ্চিত কপালে আশেপাশে চোখ বোলায়। ও সিন ভাই, বাড়ি যাইবা কখন? আমরা ঘুম পাইতাছে। সাথে সাথে মাথায় চাটা পড়ে। শফির ঠোঁট চোকা করে মাথা ঢলে, বিরক্ত মুখে বলে, সবসময় মারবা না সিন ভাই? সুর আপার মাইরা মন মেজাজ আসমানে চড়ছে। আমারে মারলে মেজাজ নিচে নামবো। আমরা বুঝি লাগে না? সিনান ঠাস করে চড় মারে পিঠে। ছবি পিঠ বাঁকিয়ে মুখ কুচকে নেয়, খুব ঝাড়ে বলে, আমি কি সরকারি মালগালি নাকি আমার চামড়া গন্ডারের বাল সবসময় খালি মারবো? তো কি রে, চুমা খামু? সিনানের ভাবলাসীন গলায় শফি মুখ বাঁকিয়ে বলে, সে তো তুমি তোমার বউয়ের খাইতা না। কালক্রমে খাইলেও বউ আর ঘরে থাকতো না। তোমার যা বিয়ের লাহান জবান, বেচারি পটল তোলার আগেই আল্লাহ ফেয়ারি হইয়া যাইব। সিনান মলিন হাসে, বোনটাকে মেরেছে, নাচতে তার মনটা ভালো যাচ্ছে না। ছোটবেলায় এদিক সেদিক গেলে মারতো, তবে এখন বোন বড় হয়েছে, ওভাবে মারা ঠিক হয়নি। চল ওদিকটায় গিয়ে দাঁড়াই, ভালো দেখা যাইব বলে সিনান শফিকে টেনে নিয়ে যায়। শফি সন্দেহ মনে শুধায়, সিন ভাই, সত্যি কইরা কও দেহি, সার্কাসের পচা মাইয়াগর দেখার লাইগা এত উতলা কেন হইলা? আম্মা কয় এগুলা ভালা না, আল্লাহ পাপ দিব, চোখের ভিতর গরম শিক ঢুকাইব। এমনই আইলাম। 25 বছর জীবনে কোনোদিন
ফুরসত পাই নাই, এদিক সেদিক ঘুরায়। আজ একটু শখ জাগলো, মন্টু চাচাও মুফতিতে টিকিট ধরাইয়া দিল। আর অতটাও খারাপ না, ভালোই তো নাচতেছে, একদম সিনেমার মতো। সিনেমার নায়িকাগর তো চোখে তারায় বসায় ঠোস, এরা কি দোষ করলো? দুজন কাজের মধ্যে তফাৎটাই বা কই? অবুঝ সফি বড়দের মতো মাথা নাড়ে। সিনান হাসে, আবার মাথায় গাঁটটি মেরে সফির ছাগলের মতো মুখ বানিয়ে এক হাতের লণ্ঠন ওর অপর হাতে সিন ভাইয়ের বাহু জড়িয়ে হাঁটে। হঠাৎ মঞ্চের এক কোনায় চেনা পরিচিত কাউকে দেখে সফি আঙুল তাক করে বলে, সিন ভাই, ওইটা চাচা না? শহীর দেখানো দিকটা নির্দেশন করে তাকায় সিনান। জন্মদাতাকে দেখে অবাক হয় না, তবে আফসোস হয় ঢের। ব্রিটিশনা জাগে সবে। শফির হাতে টেনে নিয়ে এগিয়ে যায় সেদিকে। সালেহউদ্দিন হাসি মুখে কথা বলছে গায়ে চেনা পরিচিত লোকেদের সাথে। যাত্রাপালার নাম শুনে দিনে নাক ছিটকায়, দুটো জ্ঞান বিলিয়ে দিলেও রাতে কাঁচা মেরে চুপি চুপি এসে হাজির। বুড়ো জোয়ান কেউ বাদ নেই, মনে হচ্ছে আশেপাশে প্রায় সব পুরুষ যুবক কিশোর এসেছে। সালেহউদ্দিন ছেলেদের দিকে দেখে হাসেন, কাছে ডেকে সকলের সাথে পরিচয় করিয়ে দিল। লজ্জায় সিনানের মুখ চুপা থতমথ। সালেহউদ্দিন ছেলেকে নিয়ে একটু নির্বিলিজে যায়। পকেট থেকে কড়া কড়া কিছু নোট বের করে ছেলের পকেটে গুঁজে দিয়ে বলে, মন্টু ভাই কইছিল তুই আইবি, আমি বিশ্বাস করি নাই, কিন্তু তোরে দেখে কি যে খুশি লাগতাছে বাপ। এই যে নাচ গান তো উছিলা মাত্র, জনসমাগমের মানে পকেট পুইরা হইব। তুই আমার সাথে থাকিস, আচ্ছা? সিনান অনেক কষ্টে নত মাথায় কাত করে সায় জানালো। সালেহউদ্দিন খুশি হয়ে ছেলের হাতে আরও কিছু টাকা ধরিয়ে দেয়। শক্ত মুঠোয় হাতগুলো মুচড়ে ধরে সিনান। আসছি বলে শফিকে টেনে নিয়ে যায়। হারিকেনের টিমটিমে আলোয় নোনা জলে ভিজে জ্বলন্ত চোখজোড়া বিড়ে ভাট্টায় কেউ খেয়াল না করলেও শফির নজর কাড়ে। সিন ভাই যে সেই ছোট্ট থেকে দেখে আসছে সে, বাবার না ফেরার দেশে পাড়ি জমানোর পর ছোট্ট শফি সেই যে সিনান নামক খিটখিটে লোকের সাথে জড়িয়ে গেল, তার বন্ধু, ভাই এবং এক সিন ভাই। বকুক মারুক আর তার উপর খ্যাক খ্যাক করুক, তবুও দূর থেকে ভালো লাগে না। মাঝে মাঝে খুব বিরক্ত হয়, রাগও লাগে, তবে সময়ের সাথে তা উবে গিয়ে স্নেহ চোখে ভাসে। ও সিন ভাই, চলো বাড়ি যাই, ভাল লাগতাছে না। শফির কথায় সিনান যেন আটকে রাখা শ্বাস ছাড়লো। টাকাগুলো পকেটে রাখে। স্বার্থপর জীবনে বেঁচে থাকতে হলে টাকা নামক এই বিষাক্ত বস্তুটা কদর করতেই হবে। শফি রিজ ভাই কইছিল ওই লোক নেশায় বড়ি টড়ি গাঞ্জা টাঞ্জা বেছে। আমি বিশ্বাস করি নাই জানোস। বুক ফুইলা কইছিলাম বাজে লোকের খপ্পরে পড়া মদ পানি গেলে তয় ওসবে জড়াইব না। মারে জিগাইলাম, আমতা আমতা করলেও মানা করলো ওসবই নাই। কিন্তু দেখ, লোকটা মুখ দেখানো রাখলো না। আমার না সব জ্বালাই দিতে মন চাইতাছে। সুর না থাকলে কবে পালাই বিনদেশে চলে যাইতাম। বন্ডারে ঘাড় থেকে নামাই, তারপর চইলা জামু যেদিকে দু চোখ যায়। শফির বুকটা ছেদ করে ওঠে, কাঁদো কাঁদো গলায় বলে, তুমি গেলে আমার কি হইব সিন ভাই? মা শাপলা ওগরে কে দেখব? সিনান দীর্ঘশ্বাস ফেলে, মুখটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, চল, হারিকেন আছে তো হাতে, পালাই দেশ নাই আবার। সিনানের কথায় শফি দাঁত কেলিয়ে বা হাতে উঁচু তুলে হারিকেন দেখায়। দুজনে যাত্রাপালা থেকে বেরিয়ে আসবে তখনই কারো কাঁধের সাথে ধাক্কা লাগে। সিনানের বুঝতে বাকি নাই ধাক্কাটি ইচ্ছাকৃত। খ্যাক করে বলে ওঠে, চোখ কি পকেটে ঢুইকা হাঁটোস হোমন্দির বাচ্চা? নরিজ মুখের মাস্কটা নামিয়ে নেয়, নির্বিকার চিত্রে পকেটে হাত ঢুকিয়ে বলে, তোকে তো আলাদোলা নাদান ভেবেছিলাম। এখানে কি করছিস সিন? আমার বাচ্চা ছেলেটাকেও টেনে নিয়ে এসেছিস। নরিজকে দেখেও সিনান মাঝে ভাবান্তর দেখায় না, মুখটা বিরক্তি মাখা, কর্কশ গলায় বলে, আমি আবার কবে নাদান ছিলাম? আগাগোড়ায় গন্ধযুক্ত মানুষ। আর শফি কোন দিক দিয়ে বাচ্চা? আপনার বোন রূপসার বউ বানানোর স্বপ্ন দেখে সে। যাকগে, আপনি তো ভদ্র লোক, নিশ্চয়ই পথ ভুলে চলে এসেছেন, তাই না? নরিজ সূক্ষ্ম চোখে চায়, মেজাজ চড়া বোঝাই যাচ্ছে বোনটা ভাইয়ের গুণে গুণান্বিত। সে মাস্কে পুনরায় নিজেকে আড়াল করে নিয়ে বলে, শোন,
তোর দলের প্রথম কাজ আমি দেব, ঠিকঠাকভাবে করতে হবে, সব খরচাপাতি আমার তরফ থেকে। দলবল ডেকে কাল সন্ধ্যায় এক হয়ে আমাকে কল করিস, বুঝতে পেরেছিস? অনিচ্ছা সত্ত্বেও স্বীকারোক্তি দেয় সিনান। নরিজ মাহবুব কপালে সূক্ষ্ম বাজ ফেলে সিনানের থতমত মুখটা পানে তাকায়। ব্যাপারটা কি? সিনান যে পালিয়ে যাওয়ার অবকাশ ঘুরে বেড়ায়, ব্যস্ততা দেখিয়েও শফিকে নিয়ে চলে যায় ঝড়ের গতিতে। নরিজ হয়তো বুঝতে পারল শালাবাবুর মেজাজ কেন চড়ে। সে ভিড়ে সাদমানে খুঁজে বেড়ায়। হঠাৎ বুড়ো জোয়ান সকলে উল্লাসে ফেটে পড়ে। এদিক ওদিক ঘোরাফেরা করা সবাই মোচাকে আকর্ষিত হয়। মঞ্চের সম্মুখে ভিড়ে জমে যায়। নরিজ কৌতূহল মনে তাকিয়ে রয় মঞ্চের গোলাপি পর্দায়। বাঁশির লম্বা সুরে সুরে পর্দা সরিয়ে দেওয়া হয়। সকলের চোখে পর্দায় সেই লাস্যময়ী নারীর পেছনের কায়া ঝলমল করে। তার ফুলে সজ্জিত লম্বা বেনুনি সুডল কোমর জড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই করছে। মঞ্চের মেঝে ছুঁই গাগড়া একটু উপরে তুলতে পায়ে বাঁধা ঘুঙুর দৃশ্যমান হয়। রূপঝুম টান তুলে ঘুঙুর গেয়ে ওঠে পায়ে পায়ে। চোখের ঝলকে নারিকায়া সুশ্রী চেহারা দর্শন দেয়। লাল টকটকে অদর নজর কাড়া হাসি লেপ্টে কাজলের টানে আঁকা কালো আখি যুগল ধারালো চাহনিতে তাকায় দর্শকদের পানে। নরিজ মাহবুব ক্ষণিকের জন্য থমকায়। সে কি ঠিক দেখতে পেল? মঞ্চ মাতিয়ে রাখা লাস্যময়ী নারী আপন জাদুতে দর্শকের মন কাড়ে বাউলা গানে তালে তালে। নরিজ বিস্ময়ে নিয়ে দেখে যায়, কাঁধে কারো হাত টের পেয়ে ঘোর বাঁকিয়ে যায়। অবাক সুরে বলে, সাদমান ভাই, মিনি এখানে? হুতুম প্যাঁচার অদ্ভুত ডাক। বাঁশবাগানে উকি দেওয়া সদর লাজুক চোখে তাকিয়ে আছে। বাঁশঝাড়ে ঝুলছে বাদুড়, তাদের ডানা ঝাপটানো সুর বড্ড ভুতুড়ে। শুকনো বাঁশ পাতা মাটিতে পড়ে থাকায় পা ফেলতেই ঝনঝনা শব্দের উদ্ভব ঘটে। পায়ের মালিকে সজাগ হয়, টিপে টিপে পা ফেলে এগিয়ে যায় উত্তরমুখী জানলার পাশে। জানলা বন্ধ থাকায় মানবের মুখটা বিরক্তিতে তিক্ত হয়ে আসে। তবে ঘুণ ধরা কাঠের জানলা টোকা দিতেই ঘ্যার ঘ্যার শব্দ হয়। জানলার খিল আটকানো হয়নি। মানব আলগোছে জানলার পাল্লা ফাঁক করে। মেঘে ঢাকা শেষ রাতে জ্যোৎস্না পা টিপে টিপে ঘরে প্রবেশ করে। অন্ধকারের ঘরে ক্ষীণ আলোয় সঞ্চার হয়। সেই আলোতে চৌকিতে শুয়ে থাকা মানবীর পা জোড়া দৃশ্যমান হয়। ঢিলে ঢালা সালোয়ার একটু উপরে উঠছে। জানলার শিকে আকে হাত গুলিয়ে দেয় মানব। রূপোর নূপুর সজ্জিত পা ছুঁয়ে দেয় তর্জনী আঙুল দিয়ে। ঘুমন্ত রমণীর কম্পন অনুভব করে বাঁকা হাসে ব্যক্তিটি। উষ্ণ খড়খড়ে হাতের ঘর্ষণে নড়ে চড়ে উঠে রমণী। তার নড়াচড়া টের পেতেই মানব পায়ের গোড়ালি মুঠোয় ভরে সজোরে টান মারে। হড়পড় করে উঠে পড়ে সুরেলা, পা টানে নিজের দিকে। বাধা পেয়ে আত্মার পানি শুকিয়ে যায়। ভয়ে কণ্ঠস্বর রোধ হয়ে আসে। সর্বোচ্চ শক্তি খাটিয়ে পা টেনেও ছাড়া পায় না। ভয়ে চিৎকার দিবে খুব করে চেনা হাতের হাতঘড়ি দেখে চোখ মুখে বিস্ময় খেলে বেড়ায়। গায়ের কাঁথা টেনে একাংশ মুখে গুজে। হায় আল্লাহ! জানলার ধারে দণ্ডায়মান মানব ফিসফিস বলে, এই সুর, আমি নরিজ, ভয় পেয়েছিস? সুরেলার মেজাজ যেন আগুনের ফুলকি। সাপ মুখছে সামনে ধরে বলে, দেখ সাপের সুর। সুরেলা অত শত ভাবে না। পাশে মৃদু সুরে নাক টেনে ঘুমাচ্ছে শান্তি বেগম। সে মাকে ঠেলে দেয়। শান্তি বেগম সজাগ হয়, সময় নেয় না, বড় ধরফর করে উঠে বসে। সুরেলা চাপা সুরে চেঁচিয়ে বলে, ও মা, এই দেখো খিড়কির ওপাশে চোর দাঁড়াইয়া আছে। বলতে দেরি শান্তি বেগম চিল্লাচিল্লির ধাপ শুরু করে দেয়। দেরি হয়নি, চিল্লায়, চোর আইছে, সি ধর ধর ব্যাটারে বলে কাঁথা মুড়ি দিয়ে বসে থাকে। সুরেলা ফ্যাল করে তাকিয়ে দেখে মায়ের কাণ্ড। ভয়ে কাঁপছে ঠক ঠক করে। এখানে কি পিঠ না খেয়ে বাঁচে? জানলার ওপাশে দণ্ডায়মান ব্যক্তি ভাব প্রকাশের অবকাশ পায় না। সুরেলা পা ছেড়ে চোয়াল শক্ত করে বেরিয়ে যায়। ধরা পড়লে মান ইজ্জত ধুলোয় গড়াগড়ি খাবে। কত বড় সাহস তাকে চোর বলে গণধুলাই খাওয়ানোর পায় তারা করে। হাতের কাছে
পাক একবার নানির নাম স্মরণ করিয়ে দেবে। আহা, কি রোমাঞ্চকর মুহূর্ত! তার গায়ে রুমকুফ খাড়া হয়ে ওঠে। সরেলা হুড়মুড়িয়ে এগিয়ে আসে, জানলার স্টিক ধরে উকিঝুঁকি দেয়, মনে মনে তুলুধুনু করে লুচ্চালোক। কুত্তা লাট সাহেব পালাইলি কেন? কয়েক কেজি জামাই আদর খাইয়া যাইতি। ভ্যান চালক ম্যান্ডেল ঘুরিয়ে খানবাড়ির সামনে ভ্যান থামায়। দারোয়ানকে দেখে হেসে বলে, গিন্নিমায়ের বড় বোন হয়, আসেন মাল চালানা দিয়ে যাইতে সাহায্য করেন। দারোয়ানের মুখ চোপা দেখে ঠাউর করা গেল না বিশ্বাস করছে কিনা। সেভাবেই দাঁড়িয়ে গোপ মোচড়াচ্ছে। ভ্যান চালক বিরক্তিত হয়, এখন এসব একাই টেনে নিতে হবে। ভ্যান থেকে নামে এক রমণী, জলজল চোখে গেটের খোলা অংশ দিয়ে বাড়ির ভিতরে উকি দেয়। কত বড় বাড়ি, যেন কোনো রাজপ্রাসাদ। কিশোরীর আনন্দে আত্মহারা হয়ে শুধায়, আম্মা, এটা রিজ ভাইয়ের বাড়ি? কিশোরীর আম্মা মাথা নেড়ে সম্মিলিত প্রকাশ করে বলে, হ আরিফা, পছন্দ হয়েছে শ্বশুর বাড়ি? আরিফা লজ্জা পায়, লাল ওড়না মুখ ঢেকে কোনো মতে মাথা নাড়ালো। রাহেলা বানু মেয়ের রঙিন গাল টিপে বলে, রাজ কপাল পাইছস রিফা, রিজের বউ মানে এই রাজপ্রাসাদের রানী, তুই রাজার হালে থাকবি। লজ্জায় আরিফা পা রে না মাটিতে মিশে যেতে। রাহেলা বানু হেসে ভ্যান চালকে ব্যাগপত্র নিয়ে পিছু আসতে বলে। দারোয়ান তাদের ভিতরে ঢুকতে দিতে চায় না। রাহেলা বানু যেন জ্বলে ওঠেন, যত বড় মুখ নয় তত বড় কথা। চিনো সামারে ফকিন্নির বাচ্চা, এ বাড়ির বড় গিন্নির বড় বোন আমি, রিজের বড় খালা, কদিন পর শাশুড়ি আম্মা হমু। মধ্যবয়সী মহিলা দাপটে দেখে দারোয়ান দমে খানিকটা। বড় গিন্নির আত্মীয়, বড় গিন্নির কানে উল্টাপাল্টা কিছু বললে তাকে হারিকেন ধরতে হবে। সে আর বাধা দেয় না। আরিফা মায়ের পিছু হাঁটে, লাল ওড়নায় ভালো করে গতর ঢেকে নেয়। ভেতরে অনেক বেগানা পুরুষ। এরা কারা? এ বাড়িতে কাজের লোক? এত কাজের লোক? বাপরে! সে আশেপাশে তাকিয়ে দেখে সব। নজরে বিনে শান বাঁধানো পুকুরের ঘাট। আনন্দে তার চোখ ঝলঝল করে ওঠে। সচ্ছল টলটলে পানি দেখে এখনই ঝাঁপ দেওয়ার শখ জাগে। সে বিড়বিড় করে বলে, প্রিয় পুকুর, আমি অতি শীঘ্রই তোমাকে আলিঙ্গন করব, তুমি কিন্তু ভাসিয়ে নিও প্রণয়ের জোয়ারে। হঠাৎ পুকুরের পানি থেকে এক পুরুষ মানুষ বেরিয়ে আসে, সাঁতরে ডাগায় উঠে আসে সিঁড়ি বেয়ে, তাও আবার খালি গায়ে। আরিফার চোখ আকার বড় হয়, খোলা বুকে দেখে কান গরম হয়, নজর লুকিয়ে হাঁসফাঁস করে, কি নির্লজ্জ, কি নির্লজ্জ! এ কি রিজ ভাই? সে মাকে বলতে চায়, তবে লজ্জায় বলতে পারে না। মায়ের পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকে গেল, কি মনে করে ফিরে এসে আবারও উকি দিয়ে দেখে যায় পুরুষ মানুষটাকে। রেবেকা বানু ছাদের রশিতে কাপড় মেলতে দিচ্ছিলেন। কাজের মেয়েকে ডাকে কাজ অদরা রেখে নিচে নেমে আসেন। বসার ঘরে বোনকে দেখে খুশিতে অলপত হয়ে ওঠেন। ছোট বোনকে সাথে সখাতে সবসময় ছিল, বড় আপার সাথে তেমন ভাব নেই। বড় বলে বেশ শাসনে রাখত, বিয়ের পর আপার সাথে যোগাযোগটা অনেক কমে গেছে। সে এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। রাহেলা বানু বোনের আপাদমস্তক দেখে অবাক সুরে বলে, রেবু, তুই না দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছিস, চুলগুলো অহনো কয়লা কুচকুচা কালো, আর দেখ আমার পানা চুল, মাঝে দুই একটা কাইল্লা চুল। রেবেকা বানু একটু লাজুক হাসে, চুল এমনি এমনি তো আর কালো হয়নি, কী সব হেয়ার প্যাক এনে দেয় মেয়ে নরিন, সেগুলো দিয়েই এমন। সে লম্বা চুল হাত বুক চালিয়ে খোপা বেঁধে নেয়। কি যে বলো না বুবু, বাচ্চারা শুনলে কি ভাববে? তোমার আসতে অসুবিধা হয়নি তো? রাহেলা বানু পান খাওয়া টকটকে দাঁত বেরিয়ে হেসে বলে, না গো, অসুবিধা হয় নাই। আরিফ ভ্যানে তুইলা দিছিল, এক টানে আইলাম। কই কাউরে দেখি না তো? নোমান, রমজান, তো ছোট যা কই, রিজ বাবা সহ বাড়ির আর বাচ্চারা বা কোনে, কাউরে তো দেখলাম না। আরিফ ভদ্রলোক মহিলার মতো বলে। রেবেকা বানু হেসে বলে, ওরা তো এখনো ঘুম থেকে উঠিনি, সামিরা বোধ হয় রসোই ঘরে। আর রিফা মা কই দেখি? মায়ের পাশে দাঁড়িয়ে আরিফা আরেকটু জড়সড় হয়। এই রিজ ভাইয়ের আম্মা, তার খালা হয়। সে মিনমিন গলায় সালাম দিল। রেবেকা বানু বোনকে ছেড়ে বোন ঝিকে পাশে দাঁড়ায়, থুতনি ধরে পরোক্ষ করে মুখ ছোপা। খুব বেশি খুশি হতে পারেন না তিনি।
কোনো রকম রূপসার মতো আগুন সুন্দরী না, তবে ফকিন্নির ঝিয়ের থেকে ছেলেকে বাঁচাতে তিনি রূপাকেও মেনে নেবেন। কোন ক্লাসে পড়ো তুমি রিফা? এসিসি পাস করেছি, কলেজে ভর্তি হব। রেবেকা বানু কপালে ভাঁজ পড়ে। এসিসি পাস অবধি ঠিক আছে, আবার কলেজে ভর্তি হবে কেন? মেয়ে মানুষ অত পড়াশোনা করবে কি করবে? রাহেলা বানু হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, মাইয়াটা পড়াশোনার ফার্স্ট ক্লাস রেবু, মেট্রিক ওগো স্কুলে ফার্স্ট হইছে, কলেজে ভর্তি হইব। পড়াশোনা খুব শখ, আসলে টাকা পয়সার সমস্যা জানোসই তো। তো দুলাভাই মোরে তো শান্তিতেই আছে, আমরা হইছে চালা, পেটের ছল বউ পাইয়া পর হইছে। রিফারে তো তোর কাছে সোপাইটটা দিমু, একটু বিয়ে পাস করাইস। ওর বাপে খুব শখ আসিল ছেলে মেয়ের পড়াইব। রেবেকা বানু হাসার চেষ্টা করে। তার ঘরে আসতে চাইছে পুঁথি বিদ্যা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তার কাছে পড়াশোনা করা মেয়ে আর কাল সাপ দুটো মাঝে ফারাক নেই। এরা খুব চালাক হয়। ছেলেকে আঁচলে বেঁধে নিয়ে তাকে বুড়ো আঙুল দেখাবে। বাড়ির পেছনে ছোট্ট পুকুর ঘাট ঘেঁষে দণ্ডায়মান বড় আম গাছ। সেই আম গাছের ঢালে বানানো রশিতে উদাসীন মনে দোল খাচ্ছে সরেলা। নির্জন এদিকে দুপুরে মানুষের আনাগোনা খুব কম। সবার ধারণা এই ভর দুপুরে ভুতুরে কর্মকাণ্ড লক্ষণীয়। শোনা যায় কয়েক যুগ আগে এই পুকুর কাপড় কাচতে এসে এক বুড়ি পানিতে ডুবে মারা যায়। তারপর থেকে এই পুকুরে এক গুদ্দুরি বুড়িকে কাপড় কাচতে দেখা যায়। তবে এগুলো সবই শোনা কথা, সরেলা কখনো দেখেনি তাই বিশ্বাস করে না। তবে একাকী আসতে ভয় পায়। তবে আজ যেন ভয়টা মনে গ্রাস করতে পারে না। নীলাম্বরের মতো তার মনে কোনেও মেঘ জমেছে। শূন্য জুলে স্বচ্ছ পানিতে নিজ প্রতিচ্ছবি দেখা যায় সরেলা। কমল ছড়িয়ে ঘন কালো কেশরাচি বাতাসে এলোমেলো উড়ছে। গায়ের মলিন ওড়না মিনি চিনি খেলছে। হঠাৎ থেমে যায় সরেলা। নিজে থামেনি, কেউ থামিয়ে দিয়েছে। ভয়ে লোমকূপ জেগে ওঠে। কারো উষ্ণ শ্বাস বাড়ি খায় ঘাড়ে। পিঠ উষ্ণ কিছু সাথে লেপ্টে যায়। বুকটা বেইমানি করে বসে। ধক ধক শব্দ যেন ঢোল পিটিয়ে এলোহান করে। ডার্লিং, সে চিরচেনা পরিচিত সম্বোধন। ভূতের ভয় মাথা থেকে নামলেও নতুন ভয় মাথাচাড়া দিয়ে ওঠে, যা কণ্ঠস্বর রোধ করে দেয় নিমিষেই। নরিজ মাহবুব রশিটা শক্ত করে ধরে আরেকটু কাছে আনে। রেশমি চুলের নাকের ডগা গুজে দেয়। নারিকেলের তেলের ঘ্রাণ নাকে বাজতেই সরিয়ে নেয় মুখটা। থুতনির সহায়তায় চুলগুলো সরিয়ে ডান কাঁধে মুখ নামিয়ে নেয়। ধারালো খোঁচা দাড়ির আক্রমণে সুরেলা পরনে কামিজ খামচে ধরে। ভয়ঙ্কর গালি গলা অবধি এসে আটকে যায়। দাঁতে দাঁত চেপে সহ্য করে যায়। নরিজ মাহবুব কানের বালিতে নাকের ডগা ছুঁয়ে রাশভারী সুরে বলে, কাল রাতে চোর বলে ধাওয়া খাইয়ে খেদিয়ে দিলি, এখন চুরি করে নিয়ে যাই। থেমে মুখটা কানের কাছে নিয়ে যায়। ঠোঁট ছোকা করে ফু দেয় কর্ণগহরে। সুরেলা মৃদু রোগের মতো কেঁপে ওঠে। নরিজ ফিসফিসিয়ে বলে, কি চুরি করব শুনবি না? আবারও থেমে যায় ক্ষণ পলকের জন্য। রশি ছেড়ে ধাক্কা দেয় পিঠে। সুরেলা ভয় পেলেও রশি ছাড়ে না, বিধায় দোল খেয়ে আবারও পূর্ব অবস্থায় ফিরে আসে। নরিজ মাহবুব আবারও আটকে নেয়। সুরেলা বিবর্ণ মুখশ্রী দেখে বাঁকা হেসে বলে, তোকে চুরি করে নিয়ে যাব। এই 1 মিনিট, তুই তো আগাগোড়াই নরিজ মাহবুবের, চুরি করার কি প্রয়োজন? সুরেলা রশি ছেড়ে নামতে নিবে, বাদ সাধল নরিজ। রশি ছেড়ে কোমর চেপে ধরে এক হাতে খানিকটা রাগী আওয়াজে বলে, তিরিং বিরিং করবি না তো, পুকুরে ছড়ে ফেলবো। একদম চুপ, রাতের কথা ভুলিনি আমি সুর। কাজটা ঠিক করে নাই রিজ ভাই। সুরেলা কণ্ঠের রোদ ছেড়ে আসছে। নরিজ এক হাতে চুলগুলো সরিয়ে সামনের দিকে দেয়। কাঁধে ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলে, কি ঠিক করিনি সুর? সুরেলা ছিটকে সরে আসে। রাগে লজ্জায় মুখ চোপা টকটকে হয়ে আসে। চোখের কোণায় ক্ষোভ জমিত, রাগে কাঁপছে হ্যাংলা পাতলা তনু। আপনি একটা রাগে কণ্ঠের সুর জড়িয়ে আসে সুরেলার। নরিজ এক হাতে পকেটে হাত ঘুরিয়ে এগিয়ে আসে গম্ভীর মুখে। অপর হাতে ঘাড় ডলে বলে, আমি মানুষটা সাদাসিধা নই,
খুবই ভয়ঙ্কর সুরেলা সালেহ। তোমার উপর চোখ পড়েছে মানে তুমি আমার, আর কোনো কথা নয়, এটাই শেষ কথা। আর যত দূর জানি তোমার মনেও এই ভয়ঙ্কর লোকেরই বাস। সো জাস্ট চিল ডার্লিং। মেঘ গুড়গুড় করে ওঠে, 2-3 বার গর্জে ভরসে ভিজিয়ে দেয় ধরণী। ভিজে যায় সুরেলা, ভিজে সম্মুখে মানব। নাক টানে সুরেলা, 2 কদম এগিয়ে ভয়ঙ্কর কাজ করে। বলিষ্ঠ বুকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয়। হঠাৎ আক্রমণে নরিচ ভাবনার বাহিরে, তাল সামলাতে না পারে পুকুরে পিছলে পড়ে, যেন কলা গাছে ভেঙে পড়েছে। নরিচ মাহবুব খানিকটা নাকারি চুবানি খেয়ে মাথা তুলতে কিছু এসে মুখে বাড়ি খায়। উটকো উদ্ভট গন্ধে জ্ঞান হারানো উপক্রম। সুরেলা হাতের গোবর বৃষ্টির পানিতে ছুঁয়ে পড়ে, দৌড়ে চলে যায় বাড়ির দিকে। খানবাড়ির অন্দরমহলে ছোট্ট বারান্দায় আড্ডা বসেছে। ছোট বড় সবাই উপস্থিত। হাসি মজায় মুড়ি মাখায় মুঠুর সাথে মেতেছে বৃষ্টির ছন্দে। টিপ টিপ বৃষ্টির ছন্দপনে ছোট্ট বারান্দায় পানি জমেছে। টলমল পানির হাসির ঝলক দেখে রূপালীর লোভ জাগে বৃষ্টির পানিতে লাফানোর। নিজের উঁচু প্যাট দেখে ইচ্ছে দমিয়ে নিলেও বৃষ্টির পানি ছুঁয়ে দেওয়ার লোভে সামলাতে পারে না। উঠে যাবে কেউ হাত ধরে বসিয়ে দেয়, হাতটা আর ছাড়ে না। ঠান্ডা আবহাওয়ার উষ্ণ হাতে অমন ভালো লাগা বেশ, তবে হাতের মালিকের গম্ভীর মুখ দেখে ভালো লাগা উবে যায়। জোর খাটিয়ে ছাড়িয়ে নেয় হাত। একটু হাসলে কি সমস্যা? নাকি বৃষ্টির জন্য বাড়ি ফিরতে পারছেন না বলে মায়ের খোকার মুখে আধার নেমেছে? সাদমান হাত গুটিয়ে নেয়, কণ্ঠে খাদে নামিয়ে বলে, আমরা বিকালে রওনা হব। বৃষ্টিতে সমস্যা হবে না, গাড়ি আসছে। আম্মা ফোন করেছিল, ঝড় বইছে সেখানে, জলদি ফিরতে বলেছে। রূপালীর মুখটা মলিন হয়ে যায়। অভিমান করতে ইচ্ছে করে না। মান অভিমান তার কাছে হয়, যে অভিমান বোঝে তা মিটাতে আকাশ জমিনের এক করে দেয়। এই লোক তো অনুভূতিহীন। বইয়ের রাগ অভিমান কিছুই যায় আসে না। আপু, ছোট দুলাভাই, রিপা আপু, লুডো খেলবে সবাই, অনেক মজা হবে, আনবো? রূপসার উচ্ছ্বাসিত গলায় বলে ওঠে। সাদমান ছোট্ট করে মানা করে দেয়, সে খেলবে না, ছবিও খেলতে পারবে না। রূপসার রাগ হয় প্রচুর, নিজে তো খেলবেই না, আপুকেও খেলতে দিবে না। বড় দুলাভাই নরিন আপু থাকলে ভালো হতো। আর রিপা আপু তো লজ্জায় লাল নীল হয়ে বসে আছে। রূপসা গোমরা মুখে বসে থাকে। নোমান মাহবুব ভাতিজির গোমরাহ মুখে দেখে হেসে বলেন, রূপসা আম্মা, যাও লুডো আনো, আমি আর তুমি খেলবো। রমজান মিয়াও খেলবে জানান। রূপসা খুশি হয়ে চলে যায় লুডো আনতে। বারান্দার এক কোণে মায়ের পাশে পিঁড়িতে বসে আরিফা রূপসা যাওয়ার দিকে তাকিয়ে রয়। মেয়েটা দেখতে একদম পুতুলের মতো সুন্দর, আর তোতা পাখির মতো কথা বলে, বেশ লাগে দেখতে। রূপসা চলে যেতেই আরিফা ঘাড় ফেরায়। উত্তর দিকে দরজায় চোখ পড়তেই রওশনকে চোখে পড়ে। সকালের দৃশ্য মনে পড়তে লজ্জায় লাল নীল হয় মুখশ্রী। ইস, লোকটাকে রিজ ভাই ভেবেছিলাম, অথচ উনি রিজ ভাইয়ের চাচাতো ভাই। রওশন মাহবুব, রূপসা আর বড় ভাই। আরিফা নজর সরিয়ে নিলেও বেহায়া চোখ ঘুরিয়ে ফিরিয়ে সেদিকেই চলে যায়। ইস, কি লজ্জাজনক ব্যাপার। রিজ ভাইয়ের সাথে তার বিয়ে হলে লোকটা তার দেবর হবে, আর তার দিকে এভাবে তাকিয়ে আছে সে। লজ্জায় নিজের কাছেই কেমন লাগে। রওশন খেয়াল করেনি আরিফার লজ্জা পাওয়া, রুকুচকে যায়। এ মেয়ে কথায় কথায় এত লজ্জা কোথা থেকে আনে? এসেছে নাচতে, লাল টমেটো হয়ে বসে আছে। রেবেকা বানু সালিমা বেগম চা বিস্কুট নিয়ে উপস্থিত হয়। সবার ভিড়ে ছেলেকে না দেখে পেয়ে বলেন, এই রিজ এখনো ফিরল না? সে সকালে ভোর থেকে গায়েব, কোথায় গেছে বলেছ কিছু? নোমান মাহবুব চায়ের কাপ হাতে নেন। ছেলের প্রসঙ্গে আসতেই মুখটা গম্ভীর হয়ে আসে। সে কারো কথা শোনে, নিজ মন মর্জি মাফিক চলবে। বাপ চাচার পরামর্শ কানে তুলেছে এ জন্মে। রেবেকা বানুর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ভদ্র ছেলের প্রশংসা করতে কখনো হয়রান হয় না সেই লোক এ কথা বলছে। কি হয়েছে আবার? তিনি স্বামীর দিকে তাকায় সন্দেহভাজন চোখে।
নোমান মাহবুব হতাশ চোখে চায়। রওশন এগিয়ে এসে চাচার হাতে চা নিয়ে চাচার পাশে বসে আয়েশ করে। চায়ের কাপে গলা ভিজিয়ে সাহস জোগায়। নোমান মাহবুব ভাতিজার ভাবভঙ্গি দেখেই বুঝতে পারে কি বলতে চায়। তিনি রমজান মিয়ার দিকে তাকায়। রমজান মিয়াও ভাইয়ের দিকে তাকায়। ছেলের উপর বিরক্ত প্রকাশ করে বড় ভাইয়ের উদ্দেশ্যে বলেন, ভাই আমি কি বলবো, কি করব বুঝতে পারছি না। ছেলেকে বুঝিয়ে এও তো কোনো কাজে দিচ্ছে না। আমি একটু দেখুন না, এই প্রস্তাব পাঠানোর কথা বলছে এই মেয়েটার বাড়িতে। সালিমা বেগম সুযোগে হাতছাড়া করেন না। ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলে, আমার রওশন কখনো কোনো কিছু জন্য জেদ করেনি। প্রথমবার মুখ ফুটে কিছু চেয়েছে বড় ভাই। আশা করি আপনি আর ওর আবদার ফেলবেন না। আমার ছেলেটা শেষ হয়ে যাবে। রিজ তো বুঝদার ছেলে, ঠিক মানিয়ে নিতে পারবে। নোমান মাহবুব দীর্ঘশ্বাস ফেলে কিছু বলবে এমন মুহূর্তে অন্দরমহলে প্রবেশ করে কারো আগমনের বার্তা দেয়। ভেজা গায়ে এগিয়ে আসে নরিজ মাহবুব। মেঝে ভিজে যায় গা বেয়ে পড়া পানিতে। রেবেকা বানু হায় হুতাশ করতে বলেন, আব্বা ভিজেছেন কেন? আবারও অসুখে পড়ার পায় তারা, তাই না? ইস, জলদি ঘরে যান, আমি গরম পানি দিচ্ছি, গায়ে ঢালবেন। নরিজ মাহবুব ছোট্ট উঠোনে নেমে আসে। আবারও বৃষ্টিটা ভিজিয়ে দেয় গতরখানি। মায়ের উদ্দেশ্যে বলে, আগে কথাই একটু ক্লিয়ার করে নিই। চাচি আম্মা, চাচি যান, রওশন আম্মা, সবাই শুনবেন মনোযোগ দিয়ে। রওশন উঠে দাঁড়ালো। রিজ ভাই কি বলবে শোনার ইচ্ছা জাগে না। চলে যাবে নরিজ গম্ভীর সুরে থামতে বলে। বাবার দিকে তাকিয়ে বলে, পায়গাম ওঠানো হবে খুব শীঘ্রই, কাল বা পরশু সেদিনই হোক। ব্যাপারটা খুব শীঘ্রই শ্রুতিকূট শোনায়। দুই ভাই এক মেয়ে, ব্যাপারটা কথা শুনতে স্বচ্ছন্দ বোধ করে না নরিজ, কিন্তু কিছুই করার নেই। ছোট শ্বাস ফেলে বলে, আমি আগেও বলেছি সুরেলা সালেহ খান বাড়ির বড় বউ হয়ে আসবে। রওশন, তুই আমার ছোট ভাই, কথাটা বলতে আমি কতটা লজ্জায় পড়েছি বোঝাতে পারবো না। তবুও বলছি ভুলে যা তাকে। সে না তোর ছিল, না কখনো হবে। ভুলে যাওয়া কি এতই সহজ? তাহলে বলি তুমিও ভুলে যাও রিজ ভাই। ছোট ভাইয়ের জন্য এতটুকু করতে পারবে না? রওশনের কণ্ঠে কেউ দ্বিধাবোধ। কে জানে রিজ ভাইকে? সেই তো ছোট থেকেই প্রাপ্তির ঝুলিতে সে ফাঁকা রবে, তা বুঝতে বাকি থাকে না। হাসি পায় নিজ ভাগ্যের উপর। নরিজ মাহবুব গম্ভীর মুখে দাঁড়িয়ে। নোমান মাহবুব উঠে এসে ভাতিজার কাঁধে জড়িয়ে ধরে বলে, তোর জন্য পুরো 7 গা ঘুরে লাখে একটা মেয়ে আনবো রওশন। মেয়েকে দেখে সুরেলা নামে কাউকে চিনতিস বলতেই পারবি না। রওশন হাসে। সেই হাসিতে তাচ্ছিল্য ঠিকরিয়ে বেরিয়ে আসে। নরিজের দিকে দৃষ্টি স্থির রেখে বলে, এটা কোনো ছোট খেলনা গাড়ি নয় যে একটা বদলে 10টা এনে দিলে ভুলে যাব। ভালোবাসি বলেই তাকে পেতে হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো অপূর্ণতাই বেশি সুন্দর দেখায়। শুভকামনা রিজ ভাই। রওশন মুখে উত্তর দরজা দিয়ে চলে যায় ভেতরে। আরিফা সজল চোখে তাকিয়ে দেখে লোকটার প্রস্থান। আশ্চর্য, তার কেন কান্না পাচ্ছে? রাহেলা বানু বেজায় চটে যান। রেবেকা ফোন করে প্রস্তাব দিল বিদায় তার এসেছে, অথচ এখানে দেখছে আরেক রং লীলা চলছে। ছবি বাড়ান্ত পেটে হাত রেখে ভাইয়ের দিক পিছু পিছু যায় ধীরে পায়ে। সাদমান ভারণ করলেও শোনে না। রূপসা লুডু বুকে জড়িয়ে এক কোণায় দাঁড়িয়ে। ভাইয়ের জন্য মনটা কাঁদে। এই সুর আপার মধ্যে কি আছে? রেবেকা বানু এত কিছু অনেক কষ্টে চুপ থাকলেও এবার আক্রোশে ফুঁসে ওঠেন। রিজ, ওই ফকিন্নি ঝিয়ের মধ্যে কি আছে? না আছে চেহারা সুরুত, না কোনো গুণ। ভাইয়ের মতনই বেয়াদব। ওর মা আমাদের বাড়ির কাজ করতো, ওর বাপ তো আরেকটা জচ্চর, পা চাটা চামচা। তুই যে মেয়ের জন্য পাগল হলি, আমি বিশ্বাস করতে পারছি না। আমার ছেলে অধপতন। ছোট থেকেই দেখে এসেছি আমার ছেলের পছন্দ, কেউ আঙুল তুলতে পারবে না। আর সেই তুই কি না? এখনও সময় আছে রিজ, ওসব থেকে বেরিয়ে আয়। মাটি থেকে নজর তুলে উপরের দিকে দেখ। ওই মেয়ে তোর নখেরও যোগ্য না। মাকে থামিয়ে দেয় নরিজ। গম্ভীর ভারী গলায় বলে, তার মাঝে কিছু নেই, সে সাধারণ, আর সাধারণই ভাবভঙ্গি আমাকে টানে। আপনার ছেলের পছন্দ নয় সে, সে আপনার ছেলের জীবনের একটা অংশ। থেমে হালকা হাসার চেষ্টা করে বলে, আম্মা অনুরোধ করছি, বাংলা সিনেমার মতো বিষ খাবো হান টান হুমকি দিবেন না। জীবনটা আমার, তাই আমার মতো উপভোগ করতে দিন। শুধু স্নেহের হাতটা মাথায় রাখবেন। আমি কখনোই তাকে মেনে নেব না রিজ। ওই মেয়ে এ বাড়িতে ঢুকলে আমি গৃহত্যাগ করব। রেবেকা বানু থতমকে গলায় বলে। দূরে দণ্ডায়মান রূপসা মিহিসুরে হেসে দেয়। চাচি আম্মার হুমকিটা সিনেমার মতো শোনালো না?
বেশ কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে রূপসা আমতা আমতা করে কেটে পড়ে। নরিজ মাহবুব হেসে বলে, ব্যাপারটা খুবই হাস্যকর আম্মা। তবে মনে হচ্ছে শীঘ্রই বউ শাশুড়ির যুদ্ধ নামক ধারাবাহিক খানবাড়ির পর্দায় আসছে। রিজ, এসব তুই বলছিস? আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। নিশ্চয়ই। হ্যাঁ আম্মা, কিছু একটা জাদু তো করা হয়েছেই। ও যা ঢাকতে পারে না। রেবেকা বানু থামিয়ে নরিজ বলে ওঠে। বৃষ্টির গতিতে কমে আসছে ধীরে ধীরে। নরিজ নাক ডলে। আবারও জ্বরে খপ্পরে পড়তে হবে মনে হচ্ছে। রেবেকা বানু রাগে গজগজ করতে আরও অনেক কিছুই বলে। নরিজ সবটা উপেক্ষা করে দখিরা দুয়ারের দিকে পা বাড়াতেই নোমান মাহবুব উদ্দেশ্যে বলে, তাড়াতাড়ি পুত্রবধূ ঘরে তোলার বন্দোবস্ত করুন আব্বা। কাল গিয়ে নকশালা পরিয়ে দিনখান ঠিক করে আসবেন। নোমান মাহবুব বিরক্তিতে মুখে বলে, আজকে গেলে আরও ভালো হবে না? নরিজ ঘাড় ফিরিয়ে বলে, না, আম্মার মাথাটা ঠান্ডা হওয়ার সময় তো দিবেন, নইলে ব্লাস্ট হবে না। তাড়াতাড়ি পুত্রবধূকে নিয়ে আসার ব্যবস্থা করবেন, ঠিক আছে? আরিফা ফিক করে হেসে দেয়। রেবেকা বানু সহিত চাহনিতে ওড়না মুখ লুকিয়ে নেয়। নরিজ মাহবুব হেসে চলে যায় ঘরে। রেবেকা বানু ক্রমশ ফেটে পড়লে ছেলের কথায়। নোমান মাহবুব বিরক্তি হয়ে চলে যান ওখান থেকে। আল্লাহ হাফেজ সবাইকে।